জয় হিন্দ। আজ আমরা প্রভাতী গণিত অনুশীলন বই থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ দ্বারা পরিচালিত চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা 2018 সালের প্রশ্ন সমাধান করব। এটি অঙ্কের প্রশ্ন। এর আগে আমরা 2023 সাল, 2024 সাল, 2019 সালের প্রশ্ন সমাধান করেছি। সেখানে ডিটেলসে আলোচনা করা আছে। তোমরা আগের ক্লাসগুলো দেখবে পুরো সুন্দর করে বর্ণনা করা আছে। তাহলে তোমরা এই প্রশ্নগুলো দেখলে সহজেই আইডিয়া করতে পারবে যে বৃত্তি পরীক্ষার কেমন প্রশ্ন হয়। এখানে দেখো দেওয়া আছে যে সময় 2.5 ঘন্টা এবং পূর্ণমান 100। তো চলো আমরা শুরু করি। শুরু থেকে আমরা একদম সম্পূর্ণ প্রশ্ন সমাধান করব। প্রশ্ন ক্লাসগুলো বড় হয়ে যাচ্ছে বলে আমরা ভেঙে ভেঙে 2-3টে ক্লাসে আমরা দিচ্ছি। তো দেখো এক জায়গায় কী আছে, এক জায়গায় এখানে দেখো বলা আছে যে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবার দেখো, একটি গোলকের পৃষ্ঠ সমতল না বক্রতল? তাহলে দেখো গোলক যে পৃষ্ঠের এরকম গোল না এরকম, তাহলে গোল হবে কী হবে? গোল হলে অবশ্যই বক্রতল। সমতল মানে কি? সমান, তাহলে সমান নয় বক্রতল। যে কোনো দুটি আলাদা মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক, ঠিক আছে? যে কোনো দুটি আলাদা মৌলিক সংখ্যা, মনে করো 5 এবং 7 দুটি মৌলিক সংখ্যা, এদের যে সাধারণ গুণনীয়ক কত হবে? মানে এমন সংখ্যা যা দিয়ে 5কেও ভাগ করা যায়, 7কেও ভাগ করা যায়, সেটা কত হবে? সেটা হচ্ছে 1। 1 দিয়ে যে কোনো দুটি মৌলিক সংখ্যাকে ভাগ করলে তাদের সাধারণ গুণনীয়ক কী হবে? 1 হবে। কারণ 1 সাধারণ গুণনীয়ক, কারণ 1 দিয়ে একেও ভাগ করা যায়, একেও ভাগ করা যায়। আমরা জানি কি, যে সংখ্যাতে দুটি সংখ্যাকে ভাগ করা যায় তাদের বলা হয় সাধারণ গুণনীয়ক। তারপরে দেখো, একটি ভগ্নাংশের লব 3 হর 7। ভগ্নাংশটির লব মানে কি? আমরা কি জানি? লব হচ্ছে ভগ্নাংশের উপরের সংখ্যাটা বলা হয় লব, আর নিচের সংখ্যা বলা হয় হর। তাহলে হর কত? হর 7 আর লব 3, তাহলে 3/7 উত্তর। তারপরে দেখো, ত্রিভুজে একটি মুক্ত বা বদ্ধ আকারের চিত্র। তাহলে দেখো, যে চিত্রটা মুক্ত মানে কি? ফাঁকা থাকবে এরকম, ঠিক আছে? কিন্তু ত্রিভুজটা কি? ত্রিভুজ মানে 3টে বাহুই কিন্তু এভাবে জুড়ে যাবে, তাই না? তাহলে বদ্ধ হবে, ঠিক আছে? এরকম বদ্ধ মানে কোনো ফাঁকা থাকবে না, 3টে বাহু জুড়ে গেছে, তাহলে বদ্ধ আকারের চিত্র। 1 বছর মানে 52 সপ্তাহ, বোঝা গেল? তারপরে দেখো পরের পেজে কী আছে দেখে নিই। এখানে দেখো গ্রেটার দ্যান লেস দ্যান দিতে হবে। এখানে দেয়া আছে যে 6/10 আর 6/10 আর 9/10। তার মানে ভালো করে যদি আমরা দেখি, এটি 10 ভাগের 6 ভাগ, এটা 10 ভাগের 9 ভাগ। তাহলে দেখো, 10টা কোনো 10টা ভাগ করা হয়েছে, কোনো জিনিসকে 10টা ভাগ করা হয়েছে, ভাগ করে একজনকে দেওয়া আছে 10টা ভাগ করা হয়েছে, একজনকে দিয়েছে 6 ভাগ, একজনকে দিয়েছে 9 ভাগ। তাহলে বেশি কে পেয়েছে? বেশি পেয়েছে নিশ্চয়ই 9 ভাগ। তাহলে যেদিকে 9 সেদিকটা বড় হবে, ঠিক আছে? এরকম হবে 9 মানে 6/10 লেস দ্যান 9/10, তার মানে এই অংশটা বড়। তারপরে দেখো 6 দাগে কী আছে? কোনো সংখ্যার এককের ঘরে শূন্য, সংখ্যাটির দিকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে। মনে করো যে কোনো সংখ্যা, ধরো দেওয়া আছে এরকম 2, 5, 7, 1, 0। এত বড় সংখ্যা হোক বা ছোটো সংখ্যা হোক, যে কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে এই পুরো ভাগ সম্পূর্ণ মিলে যাবে, ভাগশেষ হবে 0। বোঝা গেল? এককের ঘরে 0 হোক বা 5 হোক, 0 হোক বা 5 হোক, সংখ্যাকে ভাগ করলে 5 দিয়ে ভাগ করলে সম্পূর্ণ মিলে যাবে এবং ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে 0, ঠিক আছে? তারপরে দেখো, এবার 1 দাগেরটা হয়ে গেছে, এবার 2 দাগেরটা করবো আমরা। তোমরা এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস রেগুলার পাওয়ার জন্য একটি কাজ করবে। দেখো লেখা আছে কি, 6 দাগে কয় ক্লিয়ার আছে? সংখ্যায় লেখো 6,04,21,050, তাই তো? এবার আমরা কি করব? এটাকে আমরা এক কাজ করব, এটাকে আমরা যদি একবারে ডাইরেক্ট লিখতে যাই ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আমরা কি করব? এটাকে মান অনুসারে আমি সাজিয়ে নেব, নিয়ে আমি লিখব, দেখবো আমাদের কোনো ভুল হবে না, ঠিক আছে? দেখো তাহলে দেখো, সংখ্যাটিকে আমরা স্থানীয় মান অনুসারে সাজিয়ে নিয়েছি 6,04,21,050, ঠিক আছে? এইবার মাঝের যে ঘরগুলো, এখানে আমি 0 দিয়ে দেবো, ব্যাস। এবার আমার সংখ্যাটি, আমার সংখ্যা লিখলে কত হবে? এরকম 6,0,421,050, ঠিক আছে? তাহলে তোমার সংখ্যা কথা লিখবে কীভাবে? এইটা লিখে নেবে, 2 এর ক লিখবে, লিখে 6,04,21,050 লেখার পরে এটা উত্তর লিখে দেবে, তোমাদের একটুও ভুল হবে না। বুঝা গেল? তারপরে দেখো,
তারপরে দেখো পরের অঙ্কটা কি আছে, খদাগে একটি বোতলে 250 লিটার দুধ ধরে, একটি বোতলে 250 মিলিলিটার দুধ ধরে, এরকম 9টি বোতলে কত লিটার কত মিলিলিটার দুধ ধরবে? তাহলে কি করব, এই 250কে আমি 9 দিয়ে গুণ করলে আমি মোট দুধের পরিমাণ পেয়ে যাব। তাহলে আমি গুণ করি এখানে 250 9, ঠিক আছে, আমি গুণ করে দেখি উত্তরে আমি পেয়ে যাব। তাহলে দেখো আমি শূন্যটা দিয়ে গুণ করার কোনো দরকার নেই, আমি 5 নং 45-এর 5 হাতে আমার 4, 18 আর 4 22, এই শূন্যটা এখানে বসে গেল। তাহলে দেখো 2250 মিলিলিটার, তাই না, মিলিলিটার। এবার আমরা জানি কি 1000 মিলিলিটারে কি হয়, 1 লিটার হয়। তাহলে এই 2250কে আমি কী করবো, 1000 দিয়ে যদি ভাগ করে দিই আমি, ঠিক আছে, তাহলে আমি কত লিটার কত মিলিলিটার আমি পেয়ে যাব। তাহলে আমি এক কাজ করি, এখানে কবার যাবে এর মধ্যে, 1000 2000 2250 মধ্যে কবার যাবে, দুবার যাবে, 2 অক্ষে 2, 1 2 3টে শূন্য বসে গেল, বিয়োগ করলে 250, তাই না। তাহলে 2 লিটার 250 মিলিলিটার দুধ আমার প্রয়োজন, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, প্রথমে 250কে আমি মধ্যে গুণ করলাম, তাহলে মোট আমার এতটা দুধ প্রয়োজন। তাহলে দেখো এরকম 9টি বোতলে কতটা দুধ ধরবে, আমি প্রথমে 9 দিয়ে গুণ করলাম, গুণ করার পরে আসলো 2250, এটাকে আমি 1000 দিয়ে ভাগ করলাম, ভাগ করে 2 লিটার 250 মিলিলিটার পেয়ে গেলাম। অথবা কি করতে পারতাম, আমি এই 2250কে আমি কী করতাম, 1000 দিয়ে আমি এরকম করেও ভাগ করতে পারতাম, ঠিক আছে। ভাগ করলে কী হতো, আমরা জানি কি কোনো সংখ্যার দশমিক নেই মানে সংখ্যা শেষে আছে। এবার ভাগ করার নিয়ম কি, এই কটা এখানে 1টা 2টো 3টে শূন্য আছে না, তাহলে এখান থেকে আমার 3 ঘর বাদিকে আসবে, 2.22250, তার মানে 2 লিটার 250 মিলিলিটার। আমি এভাবেও করতে পারতাম, কোনো ব্যাপার না, একভাবে করলেই হবে, ঠিক আছে। তারপরে দেখো 9 বছর 5 মাস মানে কত মাস কষে দেখাও। তাহলে আমরা কষে দেখাতে গেলে কী করতে হবে, তোমরা লিখবে যে আমরা জানি কি 12 মাসে কি হয়, 12 মাসে 1 বছর, তাই না। এবার এখানে কি বলা আছে, এখানে 9 বছর 5 মাস, তাই না। তাহলে আমরা কি জানি 1 বছর হয় 12 মাসে, তাহলে 9কে আমি কী করবো, 12 দিয়ে গুণ করে দেবো, 9 বরং 108, তাই না, 108 মাস। এর সঙ্গে কী করবো, আরও 5 মাস আছে না, আমি 5 মাস আরও যোগ করে দেবো, তো কত হবে আমার 113 মাস। তাহলে 9 বছর 5 মাস মানে 113 মাস। তোমরা এটা লিখবে খাতায়, ঠিক আছে, লিখে কিন্তু করবে, পূর্ণ বাক্যে লিখে করতে হবে, হ্যাঁ। তারপরটা দেখো, এটা দেখো একটি পেন্সিলের এক প্রান্ত স্কেলের 2 সেন্টিমিটার দাগে মেশানো হয়েছে, পেন্সিলের অন্য প্রান্তটি স্কেলটি 8 সেমি দাগে মেলানো হয়েছে, পেন্সিলটির দৈর্ঘ্য নির্ণয় করো। এটা একটু বুঝতে হবে, নাহলে আমাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা, ঠিক আছে। দেখো একটা স্কেল আছে, এই স্কেল, ঠিক আছে। এবার দেখো স্কেল, তো এখানে 1 2 3 4 6 7 8 9 10 এভাবে গেছে। এবার দেখো আমার বলেছে কি একটি পেন্সিল রাখা আছে, পেন্সিল, এখানে পেন্সিল মনে করে এই পেন্সিল রাখা আছে, পেন্সিলটা, এটা কি, এটা পেন্সিল, হ্যাঁ, ঠিক আছে। এবার দেখো পেন্সিলটা, এই যে পেন্সিল না, পেন্সিলের এই প্রান্তটা কোথায় আছে দেখো, এখানে 2 নম্বর দাগে, আর এই লাস্ট কত, এটা 8 নম্বর দাগে। তাহলে পেন্সিলটার দৈর্ঘ্য কত, এখান দিয়ে এটুকু কত আমার 2, আর এইখান দিয়ে এটুকু কত আমার মোট 8। তাহলে পেন্সিলের দৈর্ঘ্য কত আমার, আমি 8 থেকে 2 মাইনাস করে দিই, কত হবে 6 সেমি, বোঝা গেল। আমার কিন্তু পেন্সিল রাখা হয়েছে এই জায়গাটায়, তুমি কোনো এখান থেকে 1 2 তো 1 2 3 4 5 6, বোঝা গেল। তাহলে পেন্সিলটার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। এটা আমাকে একটু বুঝতে হবে, নাহলে কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা। তাহলে পেন্সিলের দৈর্ঘ্য কত, 6 সেমি। তাহলে দেখো সমান 10/3 ভাগকে তুমি সামান্য ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। সমান 10/3 ভাগকে, তাই না। তাহলে দেখো 10/3 ভাগ, তাই না, ধরো এই 10/3 ভাগ, তাহলে এটা কি, এটা আমার সামান্য ভগ্নাংশ, এটা কি সামান্য
ভগ্নাংশ হলো। এই 10/3 কি? সামান্য ভগ্নাংশ। এবার কি বলেছে, এটাকে আমি এবার দশমিক ভগ্নাংশে প্রকাশ করবো, ঠিক আছে। তাই তোমরা কি করবে, তোমরা লিখবে যে সমান 10/3 ভাগকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে হয় 10/3। আবার লিখবে যে সমান 10/3 ভাগকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হয় এই কী করবো, 3কে 10 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কি হবে, আমরা কি জানি কোনো সংখ্যার দশমিক নেই মানে এইখানে আছে না দশমিক, শেষে আছে, তাহলে কটা শূন্য, ওখানে একটা শূন্য, এক ঘর বাদিকে যাবে, মানে 0.3 আমার 0.03 আমার উত্তর। এটা কি, এটা আমার দশমিক ভগ্নাংশ, এটা কি সামান্য ভগ্নাংশ। বোঝা গেল, খুবই সহজ, একটু কঠিন নয়। তারপরে দেখো পরের অঙ্কগুলো কি আছে দেখে নিই একটুখানি। এখানে দেখো দেয়া আছে যে যৌগিক সংখ্যা কাকে বলে, দুটি উদাহরণ দাও। যৌগিক সংখ্যা কাকে বলে, জোড় সংখ্যা না কিন্তু, যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কাকে বলে, যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়াও যৌগিক সংখ্যা অন্য একটি নাম আছে। কি নাম? কম্পোজিট নাম্বার বা কৃত্রিম নাম্বার, হ্যাঁ, কৃত্রিম সংখ্যা বা কম্পোজিট নাম্বার। যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়াও এক বা একাধিক সংখ্যা দিয়ে ভাগ করা যায়। কি বললাম? যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা, মনে করো একটি সংখ্যা আছে, মনে করো 8। এই 8কে আমি 1 এবং 8 ছাড়াও, কি বললাম, কোনো সংখ্যাকে এক এবং সেই সংখ্যা মানে 8, এটা ছাড়াও অন্য এক বা একাধিক, ঠিক আছে, এক বা একাধিক সংখ্যা দ্বারা ভাগ করা গেলে সেই সংখ্যাকে বলা হয় যৌগিক সংখ্যা। তার মানে যৌগিক সংখ্যার উৎপাদক মিনিমাম 3টি, ঠিক আছে, মিনিমাম 3টি, বেশি হবে, কিন্তু মিনিমাম 3টি উৎপাদক হলেই সেটা কি যৌগিক সংখ্যা। কিন্তু তুমি ধরো মনে করো 7কে তো 1 আর 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাই কি এটা মৌলিক সংখ্যা। কিন্তু যৌগিক সংখ্যা কী হবে, এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেটা কি যৌগিক সংখ্যা। দুটি উদাহরণ দাও, লিখে ফেলো, একটি 10, একটি 12, একটি 15। একে দেখো 10 এবং 1 বাদ দিয়েও 5 দিয়ে 2 দিয়ে ভাগ করা যায়, একেও তাই একেও তাই, ঠিক আছে। 42কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। কী করতে হবে, মৌলিক উৎপাদক, তাই না। তাহলে 42কে আমি ভাঙি, 42কে ভাঙলে 2 গুণ 3 গুণ 7, তাহলে দেখো 3 দুগুণ 6, 6 সাথে 42 না, তাহলে 42-এর কিন্তু মৌলিক উৎপাদক একটি 3, একটি 2, একটি 7, তার মানে 7 মৌলিক, 3ও মৌলিক, 2ও মৌলিক। তাহলে 42কে আমি এই কটা মৌলিক উৎপাদক আমি ভাঙতে পারি। বোঝা গেল? তাহলে আজকে আমি এই পর্যন্ত দিলাম, পরের ক্লাসে আমি এই 3-এর থেকে বাকি প্রশ্নগুলো সমাধান করে দেবো, ঠিক আছে। তোমরা ক্লাসগুলো মন দিয়ে দেখবে, যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রত্যেকে ভালো থাকবে, জয় হিন্দ।